নির্বাচনের জন্য মাঠের চাপ তৈরি করতে চায় বিএনপি সহ সমমনারা। দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বাতিল, পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের উদ্যোগ। লাঙ্গল বন্দে সনাতন ধর্ম অবলম্বীদের মহাষ্টমীর পুণ্য স্নান উৎসব শুরু। ফ্যাসিবাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বললেন গোলাম পরোয়ার। 7 জেলায় মৃদু তাপপ্রবাহ, আরও বাড়তে পারে তাপমাত্রা। ফেসবুক ফলোয়ার্স কাপে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, উড়ে গেল আর্জেন্টিনা। পাপুয়া নিউগিনিতে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোলো বাংলাদেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ভোটের প্রতি জনমনে উৎসাহ সৃষ্টি ও মাঠের চাপ তৈরির পরিকল্পনা করছে বিএনপি ও রাজনৈতিক দলগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো আলোচনা হয়নি। কমিটির কোনো সদস্য শীর্ষ নেতৃত্বের পরামর্শে কর্মসূচির বিষয়ে প্রকাশ্যে মত দিলেও আদতে দলের কৌশলে ভিন্নতা থাকছে। বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছে, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে কর্মসূচি দেওয়ার বিষয়টি রাজনৈতিক। মূলত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরোধিতার কোনো সুযোগ নেই বলে কর্মসূচি নিয়ে নানা হিসাব নিকাশও রয়েছে দলের নেতাদের। বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী কমিটির এক সদস্য শুক্রবার জানিয়েছেন, কমিটির কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করতে হলে বুঝতে হবে সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা। সর্বশেষ রোজা ও রোজার ঈদে মানুষ সরকারের ওপর সন্তুষ্ট। বাজারের দরদাম, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ ছিল, এটা বাস্তব। সেক্ষেত্রে বিএনপিকে হিসেব করেই এগোতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সংশোধিত নীতিমালায় পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশের সুপারিশ করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া সব দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ইসির নিবন্ধনের জন্য সবাইকে আবার নতুন করে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2 দফায় মোট 96টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। এই 96টি সংস্থার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের শেষের দিকে। পর্যবেক্ষক নীতিমালার সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংশোধিত পর্যবেক্ষক নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করা হচ্ছে, সেই সঙ্গে আগের পর্যবেক্ষক সংস্থাগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে। বিদ্যমান নীতিমালায় পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, এটি কাউকে ছোট করার জন্য নয়, ভোট কেন্দ্রে পরিদর্শনে যাবেন একজন সম্মানিত ব্যক্তি, তার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হয়, সেজন্যই এটি করা। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে হিন্দু ধর্ম অনুসারীদের 2 দিনব্যাপী মহাষ্টমীর পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে শুরু হয়ে শনিবার রাত 12:45 পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে এই উৎসব চলবে। লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ করে ফুল, বেলপাতা, ধান দুর্বা, হরিতকি, ডাব ও আম্রপল্লব নিয়ে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা স্নানে অংশ নিয়েছেন। এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন নারায়ণগঞ্জ প্রশাসন। এবারে স্নান উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও নিয়োজিত থাকবেন। বসানো হয়েছে 7টি ওয়াচ টাওয়ার, 70টির অধিক সিসিটিভি ক্যামেরা ও 7টি মেডিকেল ক্যাম্প। এছাড়াও 10টি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে জরুরি সেবা প্রদানের জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা বাজারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনটি ছিল ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে। গোলাম পারোয়ার বলেন, বিগত সরকার উন্নয়নের নামে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। তারা চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করে জাতীয় ঐক্য ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে বলেন, নতুন বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা সহ্য করা হবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে তা অবশ্যই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর। দেশের 7 জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহতও থাকতে পারে। পাশাপাশি 4 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি বিভাগগুলোতে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক আনন্দের মুহূর্ত। জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট এর আয়োজন করা এক বিশেষ ফেসবুক পোল টুর্নামেন্টে আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফেসবুক ফলোয়ার্স কাপ নামে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট 64টি দেশ। প্রতিটি ম্যাচে 2টি দলের জন্য নির্ধারিত ছিল আলাদা 2টি রিয়াকশন বাটন। সমর্থকরা এসব রিয়াকশন দিয়েই নিজেদের দলকে ভোট দিয়ে এগিয়ে নেন। প্রথম রাউন্ড থেকেই দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ একে একে সব প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 4 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচের ভোটাভুটি। 21 ঘন্টার ভোট শেষে দেখা যায় বাংলাদেশ পেয়েছে 9,16,000 ভোট, যেখানে আর্জেন্টিনার প্রাপ্ত ভোট মাত্র 19,000। এই জয়ের পথে বাংলাদেশ রাউন্ড অফ 16-এ হারিয়েছে ব্রাজিলকে, যা ছিল আরেক বড় চমক। টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যেভাবে নিজেদের দলকে সমর্থন দিয়েছেন, তা শুধু তাদের ফুটবল প্রেমী নয়, বরং অনলাইনে তাদের সক্রিয় উপস্থিতিরও শক্ত প্রমাণ। মাঠের ফুটবলে এমন অর্জন এখনো দূরে হলেও অনলাইনের এই জয় বাংলাদেশকে ফুটবল প্রেমী বিশ্বে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। স্থানীয় সময় শনিবার ভোর 6টা 4 এই ভূমিকম্প হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, রিক্টার স্কেলে পাপুয়া নিউ গিনির ভূমিকম্পটির মাত্রা ছিল 7.1। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে শহরের 194 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পোমিও জেলার ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে পাপুয়া নিউ গিনিতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বিশ্বের 200টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে 181তম অবস্থানে, যা গত বছর ছিল 182তম। বিশ্বজুড়ে ভ্রমণ, নাগরিক অধিকার ও কর সুবিধার নিরিখে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী সে বিষয়ে প্রতি বছর মূল্যায়ন করে থাকে আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। শুক্রবার প্রকাশিত 2025 সালের জন্য হালনাগাদ করা তাদের সর্বশেষ সূচকে উঠে এসেছে এই তথ্য। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড। তালিকায় এবছর 38 স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 181তম স্থানে রয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।